আমার প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি সম্পাদকীয় কিভাবে পড়া যায় সে ধারাবাহিকতায় দ্য ডেইলি স্টার থেকে গুরুত্বপূর্ণ একটি সম্পাদকীয় অংশবিশেষ নিয়েছি। লক্ষ্য করুন, আমরা এই অংশটি পড়ার সময় ঠিক যেই জায়গাতে সমস্যার সম্মুখীন হব সেইগুলো আমি একটু পয়েন্ট আউট করে রেখেছি। এই ধরুন, অ্যাজ এ হেডিং হিসেবে বাক্যটা আছে, বাট এখানে কিন্তু কোনো ভার্ব নাই। আবার এই যে একটা অংশ দেখতে পাচ্ছি, এখানে একটি ভার্বের প্রয়োজন, সেটি কিন্তু এখানে নাই। বাট আমরা যারা ইতিমধ্যে অবগত তারা কিন্তু সহজে অর্থ উদ্ঘাটন করতে পারবো, বাট আমরা যারা নিউ কামার তাদের জন্য কিন্তু কিছুটা হলেও অর্থ উদ্ঘাটনে সমস্যা হতে পারে। এই ধরুন, আমরা ছোটবেলা থেকেই জানি যে রিলেটিভ প্রোনাউন হিসেবে যখন আমরা দ্যাট ব্যবহার করি, সাধারণত এরপর আর কমার প্রয়োজন হয় না। সরাসরি আমরা পরবর্তী বাক্যটা লিখতে পারি। বাট এইখানে দেখুন, একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আনা হয়েছে, এন্ড উইথ প্রিপোজিশনাল ফ্রেজ। এই একটা প্রিপোজিশনাল ফ্রেজ সহ এখানে একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ আনা হয়েছে, যেটা টাইম যুক্ত। প্রশ্নটা হলো, এটা ঠিক কখন আনা যায়, আর কি বা গ্রামাটিক্যাল প্রাসঙ্গিকতা আছে এটাকে এখানে বসানোর ক্ষেত্রে। এই ব্যাপারগুলোকে যদি আমরা ভালোভাবে একবার অবগত হতে পারি নিজেদের প্রয়োজনে, পরবর্তীতে যখনই আমরা পড়তে যাব তখন কিন্তু দারুণভাবে আমরা অর্থ উদ্ঘাটন করতে পারবো। এই ধরুন, আমি যদি বলি যে ফল এন্ড শর্ট, এটিরই বা অর্থটা কি? বা আমি যদি বলি, লক্ষ্য করুন, টেক ইন দ্য স্ট্রিটস, এটিরই বা অর্থ কি? দারুণ। এই যে টেক ইন দ্য স্ট্রিট, দ্যাট মিনস হচ্ছে আমরা বলতে পারি যে যে রাস্তা দখল করা। কিন্তু নেগেটিভ ওর পজিটিভ, যে কোনো সেন্সেই হোক না কেন, লক্ষ্য করুন, আমরা শুরু থেকে শুরু করি, এতে করে আপনাদের সুবিধা হবে এবং কি সিকোয়েন্সটা বজায় থাকবে। চলুন আমরা শুরু করতে পারি। এডুকেশন সেক্টর ইজ স্টিল ইন ডিসঅ্যারে। এই যে ইন ডিসঅ্যারে অ্যাজ এ প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে, এর অর্থটা হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতিতে। আর স্টিল, এখনো, আমরা তো অ্যাডভার্ব হিসেবে জানি। এখন এইখানে কিন্তু একটি হয় না যে একটি ভার্বের প্রয়োজনীয়তা আছে। চলুন আমরা একটু সুবিধা করে আমাদের মতো করে একটু লিখি। এই যে যে দেখতে পাচ্ছেন, একটি লিঙ্কিং ভার্ব যাকে আমরা বলে থাকি, রাইট? এই সাবজেক্ট এবং এইখানে থাকা এই যে অংশটা আছে এটার মধ্যে সংযোগ স্থাপন করেছে। দ্যাট ইজ ওয়াই উই ক্যান কল অ্যান্ড দিস ইজ নাথিং বাট এ লিঙ্কিং ভার্ব, রাইট? এটা হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব। ওকে, এরপর আমরা দেখার চেষ্টা করি মূলত একসাথে কিভাবে অর্থ দিচ্ছে। আমরা একসাথে একটু দেখার চেষ্টা করি যে শিক্ষা খাতে এখনো বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজমান। চাইলে কিন্তু এই বাক্যটা আমরা অন্যভাবে লিখতে পারি। দেখুন, আমি যদি আপনাদেরকে বলি, যেহেতু আমি রাইটিং নিয়ে কাজ করি, এই বাক্যটা আপনি আপনাদের মতো লিখে দিবেন। চাইলে কিন্তু আপনি অন্যভাবে লিখতে পারবেন। যারা তারা লিখবেন, আশা করছি কমেন্টে আমাকে অবগত করবেন যে ইয়াস, আপনারা এটা করতে পেরেছেন। কেমন? অন্যভাবে কিন্তু করা যায় লিঙ্কিং ভার্বের সাহায্য নিয়ে। আমি একটু বলে দিচ্ছি, রিমেইন এর সাহায্য নিয়ে আপনি লিখতে পারবেন চাইলেই। তাহলে লিখে ফেলুন। ওকে। এরপর আসুন আমরা দেখার চেষ্টা করি। এই যে একটা সাব হেডিং আছে, সাধারণত দ্য ডেইলি স্টারে একটা হেডিং থাকে আর একটা সাব হেডিং থাকে। লক্ষ্য করুন, এইখানেও মূলত একটি লিঙ্কিং ভার্বের প্রয়োজনীয়তা আছে, বাট এখানে নাই। রিফর্মস, এরপর ঠিক এই জায়গাটায় প্রয়োজন, নেসেসারি, মানে এটা আবশ্যক। রিফর্মস বলতে অ্যাজ এ প্লুরাল নাউন হিসেবে এখানে ব্যবহার হয়েছে, যার অর্থটা আমরা জানি যে সংস্কার, নেসেসারি। এটা আবশ্যক, প্রয়োজনীয়, অত্যাবশ্যক, এই অর্থে আমরা ব্যবহার করে থাকি। টু ইনশিওর, নিশ্চিত করতে, কোয়ালিটি, গুণগত মান, অ্যান্ড এন ডিসপারিটি, এবং এই যে বৈষম্য আছে সেটাকে সমাপ্ত করতে এগুলোর প্রয়োজন। লক্ষ্য করুন তো, এই যে বাক্যটা আছে, তাহলে আমরা ঠিক এই জায়গায় কি ভার্ব দিব? লিঙ্কিং ভার্বের সাহায্য নেব। আমরা লিঙ্কিং ভার্ব আর এর সাহায্য নিলাম কেন? জাস্ট বোঝার সুবিধার্থে আরকি, যে তার মানে হচ্ছে এইভাবে আছে, বাট এইভাবে এজ এ হেডিং হিসেবে উজ্জ্ব রাখা হয়েছে। বুঝতে পারছেন তো? তার মানে আমরা এতটুকু বুঝতে পারলাম যে হেডিং বা সাব হেডিং এ অনেক সময় এই যে লিঙ্কিং ভার্ব, যেটা মূলত সাবজেক্ট এবং পরবর্তী যে অংশটা আছে এর মধ্যে সংযোগ স্থাপন করার জন্য ব্যবহার হয়ে থাকে উইদাউট মেইন ভার্ব, এই জাতীয় ব্যাপারগুলো অনেক সময় উজ্জ্ব রাখা হয়। রাইট? এটা জাস্ট একটু নোট করবেন, যাতে প্রয়োজনে আপনি পরবর্তীতে ব্যবহার করতে পারেন। ওকে, এই বাক্যটার আমরা একটু অর্থ দেখার চেষ্টা করি। যে মান নিশ্চিত করতে এবং বৈষম্য দূর করতে সংস্কার অপরিহার্য। বুঝতে পেরেছেন কি? এই যে ইন্ড ডিসপারিটি। ওকে, আমি যদি এই পর্যায়ে আপনাদেরকে বলি, আপনি এক কাজ করবেন, এই বাক্যটাকে আবারও লিখবেন, যেটাকে গ্রামার ভাষায় বলা হয় প্যারাফ্রেজ। দ্যাট মিনস প্যারাফ্রেজটা করবেন আপনি নিজের ভাষায়। মানে এই যে বাক্যটা আছে, এই বাক্যটার প্রায় কাছাকাছি অর্থ বজায় থাকবে, বাট আপনি আপনার মতো করে লিখবেন। এই বাক্যটা লিখতে পারবেন না? যেমন ধরুন, ইন্ট এর জায়গায় আপনি অন্য কোনো একটা ভার্ব বসায় দিলেন। ডিসপারিটি এর জায়গা, মানে বৈষম্য বলতে অন্য কোনো একটা নাউন বসায় দিলেন। পারবেন না এগুলো? কোয়ালিটি, গুণগত মান, এটা থাকুক। কিন্তু ইনসিওর এর জায়গায় কিন্তু আপনি অন্য একটা ভার্ব বসায় দিতে পারেন। যদি থাকে, যদি চান, আপনি আপনার মতো করে আপনি বসায় দিবেন। পারবেন না?
দেখুন, আমি এই ব্যাপারগুলোকে এই জন্যই বলি, যেহেতু আমি লেখালেখি নিয়ে কাজ করি, যাতে করে আপনি ২ টা ব্যাপারকে মার্জ করে দারুণভাবে আপনার প্রয়োজনে যেকোনো স্থানে এগুলোকে আপনি এপ্লাই করতে পারেন। তাহলে আর দেরি কেন? আপনার জন্য ইতিমধ্যে ২ টি কাজ দিয়ে দিয়েছি। এতটুকু সময়ের মধ্যেই অনেকে বিব্রত ফিল হতে পারেন। জাস্ট টেক ইট ইজি। ওকে। এরপরে চলুন আমরা আমাদের মূল আলোচনায় যেতে পারি। মূল আলোচনা হচ্ছে এই, ইট ইস ডিপলি ডিসঅ্যাপয়েন্টিং। এটা মানে গভীরভাবে উদ্বেগজনক। লক্ষ্য করেছেন? ডিসঅ্যাপয়েন্টিং এর মানেটা হচ্ছে উদ্বেগজনক, ডিপলি গভীরভাবে। যে ইভেন আফটার আ ইয়ার ইন অফিস, এইখানে যে ওই যে আমি বললাম যে এই যে একটা অংশ আমরা এখানে ব্যবহার করলাম, যে ইভেন আফটার, এর ইয়ার এর অর্থটা দাঁড়াচ্ছে এই, এমনকি ১ বছর পরেও বা ১ বছর পরেও। একসাথে যদি আমরা এই পুরোটার অর্থ দেখার চেষ্টা করি, অর্থটা দ্বারা ইন অফিস মানে কি জানেন? ইন অফিস মানে কিন্তু ক্ষমতায়। বুঝতে পারছেন? একটু আনইজি ফিল হতে পারে। ইন অফিস আপনারা অ্যাজ এ প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে এইটা নোট করতে পারেন। ইন অফিস দ্যাট মিনস হচ্ছে ক্ষমতায়। তার মানে ১ বছরে, মানে ১ বছর ক্ষমতায় থাকার পরেও এরকম একটা অর্থ দিচ্ছে। দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ ফাইলড, ব্যর্থ হয়েছে। হ্যাজ ফাইলড, ব্যর্থ হয়েছে। টু ইনিশিয়েট, পদক্ষেপ নিতে বা উদ্যোগ নিতে, এনি মিনিংফুল রিফর্ম, কোন একটি কার্যকর রিফর্ম, সংস্কার, ইন দ্য এডুকেশন সেক্টর, শিক্ষা সেক্টরে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, ইভেন আফটার আ ইয়ার ইন অফিস, ক্ষমতায় ১ বছর থাকার পরেও বা ক্ষমতায় ১ বছর অতিবাহিত করার পরেও কি করেছে? ব্যর্থ হয়েছে। এখানে দেখুন ইনফিনিটিভ যুক্ত একটা অংশ আছে। টু ইনিশিয়েট, এটাকে একটু নোট করতে পারেন। তার মানে উদ্যোগ নিতে। একসাথে অর্থটা দিচ্ছে ও যে উদ্যোগ নিতে, বা আমরা বলতে পারি পদক্ষেপ নিতে। ইন মিনিংফুল রিফর্মস। আমরা এই অর্থে ব্যবহার করতে পারি যে কোন একটি মিনিংফুল কার্যকর, দ্যাট মিনস অর্থপূর্ণ কোন একটি সংস্কার, যেটাকে ইনিশিয়েট, শুরু করতে। কেমন? ইন দ্য এডুকেশন সেক্টর। ওকে? হাবিকা, দেখুন, আমি আরো সময় ও সুযোগ পেলে বিস্তারিত বলব। আপাতত আমরা এতটুকুই রাখি। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিসঅ্যাপয়েন্টিং উইনাওয়েল এর অর্থটা হচ্ছে মানে হতাশাজনক। বাট এটা গভীরভাবে হতাশাজনক। রাইট? আমরা যদি এই অংশটাকে বাদ দিয়ে দিই, তখন কিন্তু আপনার কাছে একটু পড়তে সুবিধা মনে হবে। ধরুন এই অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এখন একটু ভালো লাগছে না পড়তে? যেমন এইখানে আমরা ইনফিনিটিভ পাচ্ছি, এখানে আমরা একটা অবজেক্ট পাচ্ছি, এখানে আমরা আবার একটা অ্যাডভার্ব অফ প্লেস পাচ্ছি। জাস্ট বোঝা যাচ্ছে। বাট এই অংশটা আমরা যখন দিচ্ছি তখন আমাদের মনের মধ্যে একটু খটকা লেগে যায় যে আসলে কি? দেখুন, এইটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ, মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এখানে আরেকটু যুক্ত করে দেওয়া হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, ক্ষমতায়। তার মানে এই অংশটুকু এখানে অতিরিক্ত তথ্য হিসাবে অ্যাড করা হয়েছে। আপনি চাইলে এই অংশটুকু ছাড়াও কিন্তু এই বাক্যটা লিখতে পারেন। কিন্তু এইভাবে আমি যে বিষয়টাকে একটু অতিরিক্ত তথ্য মিস হয়ে যাচ্ছে, এই আরকি। বুঝতে পারছেন? আপনার প্রয়োজনে কিন্তু আপনি লিখতে পারবেন চাইলেই। মানে আপনাকে একটু হয় না যে একটু রিমাইন্ড করে দিলাম আরকি। ওকে, চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। এক্সপেকটেশন ওয়ার হাই, আশা, মানে আশা আকাঙ্ক্ষা ছিল উচ্চ। এটা কিন্তু আমারও ছিল, আপনারও ছিল। দ্যাট যে ইট উড টেক ডিসিসিভ স্টেপস। ইট বলতে এখানে নির্দেশ করা হয়েছে এই ইন্টারিম গভর্নমেন্টকে। যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট, মানে এটা কি করতে পারতো? তারা ডিসিসিভ স্টেপস, কার্যকর এবং অনেকটা বলা যায় যে মানে কৌশলী সিদ্ধান্ত নিতে পারতো টু ইমপ্রুভ, উন্নত করতে দ্য কোয়ালিটি, গুণগত মান, অ্যান্ড অ্যাড্রেস লং স্ট্যান্ডিং ডিসপ্যারিটিস। এবং অ্যাড্রেস এখানে ব্যবহার হয়েছে অনেকাংশেই ইনফিনিটিভ আকারে, বাট এটার মানেটা হচ্ছে সমাধান করা অর্থে। লং স্ট্যান্ডিং, দীর্ঘস্থায়ী। লং স্ট্যান্ডিং, হিয়ার ইউ সি, এটা একটু নোট করবেন। দীর্ঘস্থায়ী মানে অনেক দিনের ডিসপারিটিস, যেই আহ, বৈষম্যগুলো আছে সেই বৈষম্যগুলোকে মানে করতে পারতো, এগুলোকে সমাধান করতে পারতো। তার মানে অ্যাড্রেস এখানে ব্যবহার হয়েছে সমাধান করা অর্থে। অ্যান্ড কোয়ালিটি, গুণগত মান উন্নত করতে। এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এইগুলোকে আমরা গ্রামের ভাষায় কি নামে রাখতে পারি জানেন? এগুলোকে গ্রামারের ভাষায় বলা হয়ে থাকে ইনফিনিটিভ ফ্রেজ। এখানে কিন্তু দুটি ইনফিনিটিভ ফ্রেজ আছে। এই একটা ইনফিনিটিভ ফ্রেজ, এবার অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করে এইখানে আরেকটা ইনফিনিটিভ ফ্রেজ। বাট এইখানে কিন্তু টুটা উজ্জ্ব রাখা হয়েছে। কেমন? এই যে টু আছে না, সরি, এক্সট্রিমলি সরি, ইয়ার আই হ্যাভ মেড এ মিস্টেক। তার মানে এই যে টু আছে,
এই টুটাই মূলত এইখানে উজ্জ্ব রাখা হয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি একটা কনজাংশন যুক্ত করেছি। আমরা জানি যে এই জাতীয় কনজাংশন যখন আমরা যুক্ত করি তখন আমরা কিছু ব্যাপার উজ্জ্ব রাখতেই পারি, রাইট? তারপর একসাথে আপনি বুঝতেই পাচ্ছেন যে এটা কিভাবে অর্থ দিচ্ছে। ওকে, এরপর আমরা দেখার চেষ্টা করি ঠিক সেই জায়গাটায়, কাঙ্ক্ষিত জায়গায় যেখানে আমাদের সমস্যা হওয়ার কথা। ওকে, আমি একটু তড়িৎ গতিতে যাচ্ছি, ইতিমধ্যে আমি অবগত করেছি যে আমরা পরে আবার ব্যাখ্যা করার চেষ্টা করব, কিছু কিছু জায়গায় আমরা বাংলাও দেখার চেষ্টা করব। আগে আমরা একটু শেষ করি। ইনস্টেড এটার মানেটা কি? এটা কিন্তু দুইটা ভাবে আমরা ব্যবহার করতে পারি, একটা অ্যাজ প্রিপোজিশন হিসাবে, মানে শেষের দিকে, আবার আরেকটা আমরা অ্যাডভার্ব হিসাবে, যেটা তদুপরি বা তার পরিবর্তে, এরকম সেন্সও আমরা ব্যবহার করতে পারি, রাইট? মানে এটা যখন আমরা একটা আলাদা দেখুন, এটার মানেটা হচ্ছে, হয় না যে আমরা অনেক সময় বলে থাকি না যে তারপর, মানে তার পরিবর্তে, এরকম একটা অর্থ দিচ্ছে। দ্য গভর্নমেন্ট, সরকার, হ্যাজ নট অনলি ফলেন শর্ট, মানে শুধুমাত্র, নট অনলি, আমরা মূলত এইগুলোকে বলা হয়ে থাকে আহ যেগুলোকে, এগুলোকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে কারোলেটিভ কনজাংশন। যারা আমরা বিস্তারিত পড়তে চাই বা গ্রামাটিক্যাল অংশ হিসেবে দেখতে চাই বা জানতে চাই, তাদের জন্য এগুলো কার্যকর, যে নট অনলি বাট অলসো, রাইট? নো সোনার হ্যাড, তারপরে স্কার্সলি, ডট ডট, ওয়েন, এই ব্যাপারগুলো, বা বোথ, এগুলোকে বলা হচ্ছে কারলেটিভ কনজাংশন। এইদের, নেইদের, অর, নর, এইগুলো, এগুলো আমি এখন সব উল্লেখ করছি না। যে কারলেটিভ কনজাংশন যুক্ত যখন কোনো একটা অংশ ব্যবহার হয় বাক্যের প্রয়োজনে, তখন আমরা দুইটি অংশ পাই। দ্যাট মিনস এই যে দ্য গভর্নমেন্ট হ্যাজ নট অনলি ফলেন শর্ট, মানে এই সরকার শুধুমাত্র মানে ব্যর্থই হয়নি, ফলেন শর্ট, ফল শর্ট এর মানে হচ্ছে ব্যর্থ হওয়া। চাইলে আমরা অন্যভাবে লিখতে পারতাম, মানে এই সরকার শুধুমাত্র ব্যর্থই হয়নি অফ দোজ এক্সপেকটেশন, ওই যে যে আশা আকাঙ্ক্ষা করা হয়েছিল, দোজ, দ্যাট মিনস ওই যে যে আশা আকাঙ্ক্ষা, তার ব্যাপারে শুধু ব্যর্থই হয়নি, বাট অলসো স্ট্রাগলড, এমনকি অলসো, বাট অলসো, মানে শুধু এইটাই না, আবারও কি, যুদ্ধ করে যাচ্ছে। অনেকটা এখানে রূপ করতে ব্যবহার হয়েছে এই অর্থে যে, মানে স্ট্রাগল টু ম্যানেজ, দ্যাট মিনস পেরে উঠতে কষ্ট হচ্ছে, এরকম অর্থে যুদ্ধ করতে হচ্ছে, করতে হয়েছে সরকারকে। দ্য টার্মোইল, টার্মোইল ইন আ ওয়ার্ল্ড, দ্যাট মিনস এই গোলযোগ, মারামারি, হানাহানি, কাটাকাটি, দ্যাট ইউরোপ, যেটা ছড়িয়ে পড়েছিল আফটার দ্য ফল অফ আওয়ামী লীগ গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্টের পতনের পর। চলুন এখন আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, যদিও বলেছি পরবর্তীতে আমরা দেখানোর চেষ্টা করব। এখানে লক্ষ্য করুন, এই যে যে কারেলেটিভ কনজাংশন, আমরা দেখতে পাচ্ছি যে নট অনলি বাট অলসো, যদিও এর মাঝে আবার হ্যাজ ব্যবহার করা হয়েছে। ওকে, এই নট অনলি বাট অলসো ব্যবহার করে বোঝানো হয়েছে যে সরকার শুধুমাত্র ব্যর্থই হয়নি ওই আশা আকাঙ্ক্ষার ভিত্তির উপর ভিত্তি করে, এটা ম্যানেজ করতেও, মানে এরকম অর্থে যে অলসো স্ট্রাগলড, যুদ্ধ করতে হয়েছে, এরকম অর্থে যুদ্ধ করেছে। কেমন ম্যানেজ করতে, টু ম্যানেজ, ইনফিনিটিভ আকারে আছে। টার্ময়েল, যেই টার্ময়েল, এইখানে এই দ্যাট দিয়ে মূলত নির্দেশ করা হয়েছে এই টার্ময়েলকে। এই যে যে টার্ময়েল, এই যে যে পলিটিক্যাল, যে আমরা যেটাকে বলে থাকি যে বিশৃঙ্খল পরিস্থিতি, হানাহানি, মারামারি, কাটাকাটি, সবগুলোকে নির্দেশ করে, যেটা মূলত ছড়িয়ে পড়েছিল আহ আওয়ামী লীগ সরকারের সময় থেকে, যদিও এখনো পর্যন্ত এটা বিরাজমান, আমরা জানি কিছু কিছু জায়গায়, কিছু কিছু না, ভয়ানক পরিস্থিতি বিরাজ করেছে। যাই হোক, এরপর আমরা লক্ষ্য করি এই যে যে আমরা অংশটা আমরা পড়লাম, এখান থেকে আপনাকে কিন্তু পয়েন্ট আউট করতে হবে, ফলেন শট, ফল শট, অর দ্যাট রুট, ছড়িয়ে পড়া অর্থে। দ্যাট মিনস অনেকটা ওই যে হয় না, আমরা বলি না যে একেবারে সর্বোচ্চ, মানে খেয়ে ফেলার মতো পরিস্থিতি বা ছড়িয়ে পড়ার মতো পরিস্থিতি, এরকম অর্থে ব্যবহার হয়েছে। আফটার এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে, দ্য ফল অফ, এরকম নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে উইনাওয়াল। আমরা অনেক পেয়েছি, তাই তো? চলুন আমরা পরবর্তী অংশে দেখার চেষ্টা করি। এন্ড ওভার দ্য পাস্ট ইয়ার, গত বছর, মানে গত বছরে বা গত বছর ধরে, এরকম অর্থ দেয়। লক্ষ্য করুন, এইখানে আমি একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমি আপনাদেরকে একটু অবগত করি। এই যে যে ওভার, যখন আমরা সময়ের পূর্বে ব্যবহার করি, এখন অনেকে বলতে পারেন তাহলে আমি ফর দিলে সমস্যাটা কি, তাই না? লক্ষ্য করুন, এইটা ওভার, মানে গত বছর, গত এক বছরে, এটা নির্দেশ করে। এটা নির্দেশ করে কি, ঠিক এইরকম, যে গত এক বছরে, এরকম নির্দেশ করে। এখন বুঝতে পারছেন, গত এক বছরে নির্দেশ করতে আমরা ওভার ব্যবহার করেছি, রাইট? যে স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, হ্যাভ রিপিটেডলি, বারংবার, টেকেন টু দ্য স্ট্রিটস, রাস্তায় নেমেছে, রাইট? তার মানে আমরা অর্থটা দিতে পারি এই যে তারা মূলত কি করেছে, রাস্তায় নেমেছে। এটার অর্থটা কি, রাস্তায় নামা, তাই তো? রাস্তায় নেমেছে।
এখন বলতে পারেন এইটা কেমনে অর্থ দিল? দেখুন আপনাকে আপাতত এতটুকু জেনে রাখুন, টেক টু স্ট্রিটস এর মানে হচ্ছে রাস্তায় নামা, রাস্তা দখল করা। ওকে? আন্দোলনের জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে। উইথ ডিমান্ডস, চাহিদা নিয়ে। রেঞ্জিং ফ্রম মানে বিভিন্ন যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো আবার দেখুন এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল দেওয়া হয়েছে। রেঞ্জিং ফ্রম যেই চাহিদাগুলো আমরা যদি চাই অন্যভাবে লিখতে পারি। পরে বলছি। ফ্রম স্যালারি, স্যালারি বৃদ্ধি করা থেকে শুরু করে পে স্কেল অ্যাডজাস্টমেন্ট টু দ্য এক্সাম postponement and automatic promotion। মানে অর্থটা দিচ্ছে এই, মানে এই স্যালারি ইনক্রিজ, পে স্কেল অ্যাডজাস্টমেন্ট, যদিও উচ্চারণটা অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে টু এক্সাম পোস্টপোনমেন্ট এবং এই যে পরীক্ষার যেই মানে স্থগিতাদেশ অ্যান্ড অটোমেটিক প্রমোশন, এই ব্যাপারে এই ব্যাপারে দাবি দাওয়া নিয়ে তারা এই স্টুডেন্ট টিচার এরা মূলত রাস্তায় নেমেছিল এবং গত ১ বছরে রিপিটেডলি বারংবার রাস্তায় নেমেছে এই অর্থে। এখন আপনার কাছে মনে হতে পারে না যে এই অংশটা ঠিক আছে বুঝলাম এই পর্যন্ত, বাট এই অংশটা কিভাবে আছে, তাই তো? তার মানে এই পুরো অংশের মধ্যে আপনার সবচেয়ে যেই জায়গায় ঝামেলাটা হতে পারে তা হলো এই যে আইনযুক্ত ফর্ম প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হলো কোন যুক্তিতে? লক্ষ্য করুন এইখানে উইথ এরপর একটি নাউন প্রাসঙ্গিকতা কর্মে এই বাক্যে প্রয়োজন হয়েছে। তার মানে তারা রাস্তায় নেমেছে দাবি দাওয়া নিয়ে, রাইট? একাধিকবার নেমেছে। কিন্তু এখানে রেঞ্জিংটা প্রেজেন্ট পার্টিসিপল আসলে কিভাবে আছে? লক্ষ্য করুন আমি যদি আপনাদেরকে দেই, এটা মূলত ঠিক এইরকম আছে। জাস্ট একটু দেখুন, এইরকম ভাবে আছে। তার মানে এই যে অংশটা লক্ষ্য করুন। তার মানে আমি এই যে হুইচ এবং রেঞ্জ, এই হুইচ এই ডিমান্ডস কে এই নাউন কে মূলত রিফার করেছে, মডিফাই করেছে। এরপরে এই অংশটা তৈরি হওয়ার কথা এভাবে। বাট তারা কি করেছে? সরাসরি ডিমান্ডস দিয়ে এরপরে এই যে অংশটা আছে, মানে এই অংশটাকে এই হুইচ এই যে একটা রিলেটিভ আমরা যেটাকে ব্যবহার করে থাকি রিলেটিভ প্রোনাউন হিসেবে, এই রিলেটিভ প্রোনাউন হিসেবে এই অংশটাকে উহ্য করেছে। উহ্য করে তারা কি করেছে? এটার সাথে যুক্ত করে দিয়েছে। অর্থ কিন্তু একই। তার মানে এখানে অর্থটা হচ্ছে তারা দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমেছে। যেই দাবি দাওয়াগুলো মানে সাধারণত রেঞ্জ ফ্রম একসাথে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে। এটা মূলত বোঝায় এই অর্থে যে রেঞ্জ ফ্রম এরপরে এই টু। তার মানে হচ্ছে এই বিষয়গুলো থেকে এই বিষয়গুলো পর্যন্ত দাবি দাওয়াগুলো নিয়ে তারা রাস্তায় নেমেছে। এখন ক্লিয়ার হয়েছেন তো? এখানে তো দেখতেই পাচ্ছেন যে এইগুলো কিন্তু নাউন ফ্রেজ। এই একটি নাউন ফ্রেজ, এই একটি নাউন ফ্রেজ, এরপরে টু এই বাক্যের প্রয়োজনে। আমি যদি আপনাদেরকে একটু আলাদা করে দেখাই, টু কিন্তু এই বাক্যের প্রয়োজনে। রেঞ্জ ফ্রম টু এটা কিন্তু একসাথেই হয় সাধারণত। এর মাঝে কিছু অংশ থাকবে, টু এর পরে কিছু অংশ থাকবে। তার মানে বোঝাচ্ছে এই যে বা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হয় না, আমরা অনেক সময় কিন্তু বলি কথার কথা যে আসলে আহ, আমরা আমাদের যে দাবিটা আমাদের দাবিটা হচ্ছে আমরা এবার বললাম যে পড়াশোনা থেকে শুরু করে মানে এভাবে যে পড়াশোনা থেকে শুরু করে একেবারে পরীক্ষার আগ পর্যন্ত বা পরীক্ষা পর্যন্ত আমি কয়েকটা নাম দিলাম। সেই ক্ষেত্রে আমরা এটা গুরুত্ব দিতে আমরা এইভাবে বলতে পারি রেঞ্জ ফ্রম এবার টু, এটাকে আমাদের বাক্যের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। ঠিক এখানে যেভাবে করা হয়েছে। আমি আবার বলছি যেহেতু লেখালেখি নিয়ে কাজ করি এই জন্য এই ব্যাপারগুলোকে আমি পুঙ্খানুপুঙ্খ রূপে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আর যদি কেউ আমার রেকর্ডেড কোর্স ক্রয় করতে চান, বিশেষ করে একেবারে একাডেমিকলি যে কোনো প্রয়োজনে ন্যাচারালি শিখতে চান, তাদের উদ্দেশ্যে আমি বলবো দয়া করে আপনারা কমেন্ট বক্স দেখতে পারেন। ওকে, চলুন আমরা শেষ করি। এরপর আমরা দেখলাম, এটা তো বুঝতেই পারলাম যে এটা আসলে কিভাবে তৈরি হয়েছে। তারপর আমরা আবার দেখার চেষ্টা করবো। এন্ড এডুকেশনাল ইনস্টিটিউশন হ্যাভ উইটনেসড, এডুকেশনাল যে ইনস্টিটিউশন প্রতিষ্ঠানগুলো আছে এগুলো সাক্ষ্য হয়েছে। এই দেখুন, হ্যাভ উইটনেসড দেখেছে, সাক্ষ্য হয়েছে। ফোর্সড রেজিগনেশনস, ফোর্সড বলতে জোরপূর্বক, রেজিগনেশন দ্যাট মিনস আমরা যে পদত্যাগের ব্যাপার জানি যে জোরপূর্বক পদত্যাগের যেই ব্যাপারগুলো এর সম্মুখীন হয়েছে এটা দেখেছে। এডুকেশন ইনস্টিটিউশনগুলো এই ব্যাপারগুলো দেখেছে। টিচারদের জোরপূর্বক যেই পদত্যাগ, পলিটিক্যালি মোটিভেটেড অ্যাপয়েন্টমেন্টস এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বা এটার অর্থটা হচ্ছে রাজনৈতিকভাবে মোটিভেটেড। অনেকটা যদিও আমরা ব্যবহার করি উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিকভাবে মোটিভেটেড অ্যাপয়েন্টমেন্ট
উদ্দেশ্য প্রণোদিত যে অ্যাপয়েন্টমেন্টস গুলো আছে, যদিও নেগেটিভ সেন্সে এটা ব্যবহার করে থাকি, অ্যান্ড পাবলিক হিউমিলিয়েশন অফ এডুকেটর্স, এবং যারা মূলত এডুকেটর্স আছে তাদের যে মানে একেবারে জনসম্মুখে যেই তাদের সাথে অসদাচরণ বা তাদের যে অসম্মান, এই ব্যাপারগুলো মূলত এই এডুকেশন ইনস্টিটিউশন গুলো প্রত্যক্ষ করেছে, দেখেছে। তার মানে আমরা এখানে একটা ব্যাপার দেখতে পাচ্ছি, অনেকে আমরা এই অংশটুকুর অর্থ উদ্ঘাটন করতে গিয়ে সমস্যায় পড়ে যাব। এইটা যে একটা নাউন ফ্রেজ হিসেবে এখানে আছে, এটাই কিন্তু আমাদের বুঝতে অনেকখানি সমস্যা হয়ে যেতে পারে। তার মানে এখানে অর্থটা দিচ্ছে এই যে পূর্বক জোরপূর্বক কি পদত্যাগ, মানে পদত্যাগের যে ব্যাপারটা আছে এটা কিন্তু প্রত্যক্ষ করেছে এই অর্থে। জোরপূর্বক পদত্যাগে যে ব্যাপারটি আছে এটা কি প্রত্যক্ষ করেছে, প্রত্যক্ষ মানে দেখেছে এই অর্থে। পলিটিকলি মোটিভেটেড, এটাও যে একটা নাউন ফ্রেজ, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। পলিটিকলি, রাজনৈতিকভাবে, মোটিভেটেড অনেকটা উৎসাহিত, যেই অ্যাপয়েন্টমেন্টস আছে, নিয়োগ আছে, এই ব্যাপারটাকে নির্দেশ করেছে। এরপর দেখুন আবার অ্যান্ড এর পরে আরো একটি নাউন ফ্রেজ হেরেসি আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখুন আমরা যদি পরবর্তী অংশে দেখার চেষ্টা করি, দিস ডিসরাপশনস, এই যে যে মানে বিঘ্নিত হওয়ার ঘটনা, দেখুন এই ডিসরাপশন এর মানেটা হচ্ছে মানে বাধা, এরকম অর্থে, বাধা নির্দেশ অর্থে। এক্সটেন্ডেড, ছড়িয়ে পড়েছে, বিয়ন্ড ইউনিভার্সিটিস। বিয়ন্ড এর মানে কি, অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে, এর মানে হচ্ছে ইউনিভার্সিটি গুলোর বাইরেও, এরকম অর্থে। তার মানে বিশ্ববিদ্যালয় গুলোর বাইরেও, এই অর্থে, বাইরেও ছড়িয়ে পড়েছে। এক্সট্যান্ডেড, ছড়িয়ে পড়ার অর্থে আমরা কিন্তু এরূপ্ট ব্যবহার করি, ওর স্পার্ক ব্যবহার করি, বা এটা আমরা বলতে পারি যে বৃদ্ধি পেয়েছে, এরকম অর্থে। মানে এই যে যে বাধা বিঘ্ন, বাধা বিঘ্নতা, আমরা এইটাকে বলতে পারি এই বাধা বিঘ্ন। টেক ইট ইজি, বোঝেন তো, একটু ইয়া করে নিতে হবে। দ্যাট মিনস বাধা বিঘ্নতা একসাথে, ডিসরাপশনস, এই বাধা বিঘ্নতা মানে ইউনিভার্সিটির বাইরেও কি মানে বলা যায় যে প্রশস্ত হয়েছে, ছড়িয়ে পড়েছে। উইথ প্রটেস্ট, আবার দেখুন এই যে একই ব্যবহারটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে, এই ব্যবহারটা আবারও লক্ষ্য করেছেন, আবারও এসেছে। দ্যাট মিনস উইথ প্রটেস্ট মানে আন্দোলন, থিং ছড়িয়ে পড়েছে ইন নিউমারাস স্কুলস, এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। এখন আপনার কাছে মনে হতে পারে এর কিভাবে আছে, দেখুন আমি আপনাকে একটু বোঝাই দিচ্ছি। এটাও ঠিক এই যে আগের মতো এইভাবে আছে, এন্ড হুইজ, এরপরে আমরা এইভাবে বলতে পারি যে রূপটাই, এই অর্থে। বাট সেটা না করে তারা কি করেছে, তারা সরাসরি এখানে দিয়ে দিয়েছে, হ্যাঁ, যে আন্দোলন রূপটাই, বুঝতে পারছেন তো, মানে প্রেজেন্ট পার্টিসিপল আকারে দেওয়া আছে। এই জন্য আমি বলি প্রেজেন্ট পার্টিসিপল ভালো করে জানুন আর ইংরেজি পড়া শিখে ফেলুন। ওকে, ইন নিউমারাস স্কুলস, অনেক স্কুলে, অনেক স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড অফেন কলিং, দেখছেন এইখানে আবার আরেকটি প্রেজেন্ট পার্টিসিপল, প্রায় অ্যান্ড ফর, ডাকা হয়েছে, এইরকম অর্থে প্রেজেন্ট পার্টিসিপল মানে ডেকেছে, অ্যান্ড ফর রিমুভাল অফ ইনস্টিটিউশনাল হেটস, মানে ইনস্টিটিউশনাল হেটস যারা আছে এদের যেই মানে ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়া বলতে এদেরকে বাদ দেওয়া আর কি, পদত্যাগ বাদ দেওয়ার, এটার জন্য ডাক দেওয়া হয়েছে, আহ্বান করা হয়েছে। কলিং ফর এর মানে হচ্ছে আহ্বান করা, বুঝতে পেরেছেন? এরপরে দেখুন এই পুরো অংশটাকে নির্দেশ করার জন্য, বা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই পুরো অংশটাকে নির্দেশ করার জন্য এইখানে একটি আরেকটি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। এখানে তো ইতিমধ্যে দুটি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয়েছে, এই একটি দেখেছেন, এই একটি প্রেজেন্ট পার্টিসিপল, এখানে কলিং ফর রিমুভাল ইনস্টিটিউশনাল হেড, এখানে একটি প্রেজেন্ট পার্টিসিপল, লক্ষ্য করেছেন? আমরা আবার বলছি, লক্ষ্য করুন যে এই বাক্যটিতে আমরা উইথ প্লাস নাউনের পরে এইখানে একটি প্রেজেন্ট পার্টিসিপল দেখতে পাচ্ছি, এই পর্যন্ত লেখা হয়েছে। এরপরে অফটেন ওর অফেন যুক্ত করে এইখানে আরেকটি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত, এইখানে আরেকটি ফ্রেজ তৈরি হয়েছে। এরপরে এই দুইটি প্রেজেন্ট পার্টিসিপলকে মূলত আরেকটু জোর দেওয়ার জন্য, স্পেসিফিকলি গুরুত্ব দেওয়ার জন্য, এর ফলাফল স্বরূপ এম ড্যাশ ব্যবহার করে এখানে আরেকটি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত ফ্রেজ ব্যবহার হয়েছে। এখন আপনার কাছে মনে হতে পারে আরে ভাই প্রেজেন্ট পার্টিসিপল এগুলো কি? হ্যাঁ, তেমনি। তার মানে এই যে আমরা লক্ষ্য করছি যে অনেক স্কুলে আন্দোলন ছড়িয়ে পড়েছে, এবং ইনস্টিটিউশন প্রতিষ্ঠানগুলোর যে প্রধান তাদের যে পদত্যাগের ডাক দেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে, দেখুন এখানে কিন্তু যার ফলশ্রুতিতে ব্যাপারটা নাই, এরপরে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে এটা এইভাবে লেখা আছে, আমি বুঝাই দিচ্ছি।
এক্সপোজিং প্রকাশ পেয়েছে অ্যাডমিনিস্ট্রেশন ইনএবিলিটি, যার ফলে মূলত প্রতিষ্ঠানগুলোর বা প্রতিষ্ঠানের অক্ষমতা প্রকাশ পেয়েছে টু রিস্টোর ওয়ার্ডার, শৃঙ্খলা পুনরুদ্ধারের ক্ষেত্রে এই অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনের মানে অক্ষমতা প্রকাশ পেয়েছে। তার মানে লক্ষ্য করুন, এই বাক্যটি আপনি যখন পড়তে যাবেন তখন কতগুলো ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমত, এই যে যে ইউনিভার্সিটির বাইরেও এটা মানে বিস্তার লাভ করেছে এই অর্থে। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সাথে এই যে যে আন্দোলন, যেটা অনেক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে, তাদের ইনস্টিটিউশনাল প্রধানগুলোর রিমুভাল, মানে এদেরকে মানে করে সরিয়ে দেওয়ার যে ব্যাপারটি, এর জন্য ডাক দেওয়া হয়েছে, যদিও এখানে ব্যবহার হয়েছে অ্যাজ এ রিমুভাল নাউন হিসেবে। এরপর আমরা দেখতে পেলাম যে এদের, যার ফলে আমরা বলতে পারি যে অক্ষমতা প্রকাশ পেয়েছে, রাইট? যদিও এটা অনেক বেশি জটিল মনে হচ্ছে, বাট আমরা যদি শুরু থেকেই যে ব্যাপারগুলো লক্ষ্য করলাম, এই ব্যাপারগুলো তো দারুণভাবে আমরা এনজয় করেছি, তাই না? ওকে, চলুন আমরা আরো দেখার চেষ্টা করি, সময়ের সুযোগ যেহেতু আছেই। And despite farming, here we see, despite farming, 11th কমিশন, দেখুন এখানে কিন্তু ডেসপাইট ব্যবহার হয়েছে এজ এ প্রপোজিশন হিসেবে। দ্যাট মিন্স গঠন করার পরেও, গঠন করা সত্ত্বেও, 11টি কমিশন গঠন করা সত্ত্বেও, ফর স্টেট রিফর্ম, রাষ্ট্রীয় যে সংস্কার, আফটার দ্য জুলাই আপরাইজিং, গণ অভ্যুত্থানের পর, দ্য গভর্নমেন্ট এক্সক্লুডেড, বাদ দিয়েছে এডুকেশন, মানে এডুকেশনকে বাদ দিয়েছে। এক্সক্লুডেড, দ্যাট মিন্স, দেখুন এক্সক্লুডেড এখানে কিন্তু ব্যবহার হয়েছে এজ এ ভার্ব হিসাবে। এই এডুকেশনকে বাদ দিয়েছে ফ্রম ইটস রিফর্ম এজেন্ডা থেকে এটা বাদ দেওয়া হয়েছে। বাট why has such a critical sector has so glaringly neglected, মানে এটাকে কেন এত মানে কি বলা যেতে পারে যে করে বাদ দেওয়া হলো, মানে এটাকে অবহেলা করা হলো। ওকে, মানে কেন এটাকে বাদ দেওয়া হলো বা অবহেলা করা হলো, এরকম একটি ক্রিটিক্যাল যেই সেক্টর, এই ব্যাপারটাকে এইভাবে বাদ দেওয়া হলো। লক্ষ্য করুন, আমরা যখন কোনো একটি পড়া পড়ি তখন কিন্তু আমাদের সব জায়গায় সমস্যা হয় না, এই ব্যাপারটা আমি কিন্তু শুরুতেই বলেছিলাম আপনাদেরকে। সেই ক্ষেত্রে এই জায়গাটায় এসে আপনার ঠিক কোথায় সমস্যা হতে পারে, আমি কিন্তু প্রথমেই যে অংশটুকু বললাম, কোন অংশটুকু, ঠিক এই অংশটুকু বললাম যে ডেসপাইট এর মানে হচ্ছে সত্ত্বেও, এটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, তাই না? আবারও আমরা যে এইখানে আমরা দেখার চেষ্টা করলাম যে আইনযুক্ত ফর্ম ব্যবহার হয়েছে, আমরা কিন্তু প্রিপোজিশনের পরে স্বভাবতই চাইলেই আমরা ভার্বের সাথে আইনযুক্ত ফর্ম ব্যবহার করতে পারি, তাই তো? তাই না? পারি কিন্তু। এরপরে যে কমিশন গঠন করা হয়েছিল জুলাইয়ের পরে, তার মানে এই পুরো অংশটাই কিন্তু এখানে ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। বুঝতে পারছেন? আর এইখানে প্রশ্নের মধ্যে আপনার একটা যেটাকে বলা যেতে পারে আপনার কাছে একটু জটিল মনে হতে পারে, সো গ্লারিংলি, এটার মানেটা হচ্ছে অনেকাংশ ওই যে আমরা বলিলেন যে মানে স্পষ্টভাবে, মানে স্পষ্টতা নির্দেশ করতে আমরা ব্যবহার করি, মানে স্পষ্টভাবে এটাকে কি করা হয়েছে, মানে অবহেলা করা হয়েছে, মানে এত গুরুত্বপূর্ণ একটি সেক্টর কেন এখানে প্রশ্ন করা হয়েছে। তাহলে প্রশ্নের উত্তরটি আপনি দিন, এটা আপনাকে দায়িত্ব দিলাম। আর বেশি পড়বো না, কারণ যত বেশি, যদি বেশি পড়ি সময়ের ব্যাপার আছে। তাছাড়া আপনাদের কাছে এই ব্যাপারগুলো কেমন লাগে আমাকে অবগত করতে পারেন। আমরা মেজর যে ব্যাপারগুলো জেনেছি, প্রধানত যেটা জেনেছি তা হলো এই ব্যবহারটা, প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহারটা, এবং এখানে এই পর্যায়ে যেহেতু আমি প্রথমে আপনাকে কাজ দিয়েছি, এখন আর দিচ্ছি না। এরপরে মেজর আরেকটি ব্যাপার জেনেছি, তা হলো রেঞ্জিং এর ব্যবহারটা। তারপরে আমরা আরো যে ব্যাপারগুলো জেনেছি যে ইনস্টেড, দ্যাট মিন্স অ্যাজ অ্যাডভার্ব হিসেবে বাক্যের প্রয়োজনে আমরা স্বাধীন ডিভাইস হিসেবে শুরুতেও ব্যবহার করতে পারি প্রাসঙ্গিকতা বজায় রাখতে। আর একটি হচ্ছে ফল শার্ট, দ্যাট মিন্স ব্যর্থ হওয়া অর্থ প্রকাশ করতে। এরপর শুরুতে তো আমরা দেখলাম যে লিঙ্কিং ভার্বের যে ব্যবহারগুলো আছে, এই ব্যাপারগুলোকে আমরা কিভাবে নিজেদের প্রয়োজনে দারুণভাবে প্রয়োগ করতে পারি, সবই তো দেখলাম। এখন আরো ডিটেলস বলবো না, যেহেতু রেগুলার ক্লাস দিই এবং আপনাদের সাথেই আছি, আশা করছি, আমার মনে হয় এক ক্লাসে সবকিছু শিখে ফেলাটা আমাদের উচিত হবে না, তাহলে পরবর্তীতে তো আর আমরা পাবো না কিছু। ওকে, আজ এই পর্যন্তই। আর বরাবর ন্যায়, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আর যারা আমার রেকর্ডেড কোর্স কি ক্রয় করতে চান, দয়া করে আপনি দেখতে পারেন, কমেন্ট বক্স দেখতে পারেন। এরপরে স্বল্প মূল্যে আপনার প্রয়োজনে একটা ধারাবাহিকতা বজায় রেখে দারুণভাবে এনজয় করতে করতে রিডিং স্কিল, রাইটিং স্কিল, বিশেষ করে রাইটিং স্কিলটাকে আপনি দারুণভাবে শিখতে পারবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, বেস্ট উইশেস।